বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগ, ৩০০-র কাছাকাছি মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৫০০। ধ্বংসস্তূপে ফের ভূমিধসের শঙ্কা। ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই ভয়াবহ বন্যা। নেপাল চীন সীমান্তে ৫,২০০ মিটার উচ্চতা আইসবার্গ অ্যাভালাঞ্চের পর বাঁধ ভেঙে নেমে আসে বরফ, পাথর আর পানির স্রোত। মধ্যপ্রাচ্য কূটনীতিতে নতুন গতি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী। হরমুজ সংকট নিরসনে আলোচনার আবার উদ্যোগ। সময়ের সাথে স্পষ্ট হচ্ছে নেপাল তিব্বত সীমান্তে দুর্যোগের ভয়াবহতা। বাড়ছে ধ্বংসযজ্ঞের পরিধি। স্যাটেলাইটে ধরা পড়েছে প্রকৃতির বৈরী আচরণ। আকস্মিক পাহাড়ি ঢলে নিহতদের মধ্যে ৩০০-র কাছাকাছি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজের সংখ্যা এখনও ১৫০০। উদ্ধার অভিযানে কর্মরত ২,০০০-এর বেশি সেনা সদস্য। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল, লাগাতার বৃষ্টির কারণে তাদের বেগ পেতে হচ্ছে। নদীতে জমে থাকা ধ্বংসস্তূপের কারণে আবারও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোনো বাঁধ মানছে না সর্বগ্রাসী ঢল, পথে যা পাচ্ছে তাই তলিয়ে দিয়ে এগোচ্ছে সামনে। এই চিত্র নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি জনপদের। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় আকস্মিক পাহাড়ি ঢলে এভাবেই তাণ্ডব দেখে নেপাল তিব্বত সীমান্তবর্তী কয়েকটি জেলা, যেগুলো গোর্খা, চিতওয়ান, রাসুয়া, ধাদিং ও নোয়াকট। ত্রিশূলী নদীর অববাহিকায় অবস্থিত এসব অঞ্চল হিমবাহ ধসের জেরে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়। দুর্যোগের ভয়াবহতা এতটাই বিস্তৃত ছিল যে ধরা পড়ে স্যাটেলাইট চিত্র। এদিকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে উদ্ধার করা হচ্ছে জীবিত ও মৃতদের। এখন পর্যন্ত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকশো নাগরিককে। নিখোঁজ নাগরিকদের উদ্ধারে দল পাঠাচ্ছে বিভিন্ন দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সংস্থা ও জাতীয় অগ্নি নির্বাপন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আমাদের র্যাপিড রেসপন্স টিম নেপালের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে থাকা আমাদের নাগরিকদের দ্রুত ও নিরাপদে উদ্ধার নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করব। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে ঠিকমতো পৌঁছাতে পারছে না। এরই মধ্যে আগামী ৩ দিন পর্যন্ত অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে তাদের প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূতাত্ত্বিকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে আবারও হতে পারে পাহাড়ি ঢল এবং ভূমিধস। কারণ ত্রিশূলী নদী মুখে জমা রয়েছে ভারী পাহাড়ি বর্জ্য, যা উপরের চাপ সইতে না পেরে যে কোনো সময় ঘটাতে পারে ভয়াবহ পাহাড়ি ঢল। এদিকে নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ এই দুর্যোগের পেছনে মূলত হিমবাহ ধসই বড় কারণ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। দর্শক, নেপালের যে দুর্ঘটনা, আমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানাতে চাই। নেপালের গতকালকের আকস্মিক বন্যায় এ পর্যন্ত ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। হাজারেরও বেশি মানুষ নিখোঁজ এবং প্রায় ৫ শতাধিক ৬ শতাধিক বিদেশি নাগরিক এর মধ্যে রয়েছেন। নেপালের সরকার এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং পর্যটকদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে এবং এই তৎপরতা জারি রেখেছে নেপালের সরকার। আর আপনাকে জানাতে চাই, এই পোখরা সহ কাঠমান্ডু ব্যতীত এর বাইরে যারা ভ্রমণ করতে এসেছে, বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকরা, তারা যাতায়াতের যে একমাত্র রাস্তাটি সেটি বন্ধ হয়ে যাওয়ায় এখানে অনেক পর্যটক আটকা পড়েছে। এবং আপনাকে জানাতে চাই যে এখানের যে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকার কারণে যে বিকল্প একমাত্র রাস্তাটি হচ্ছে বিমানযোগে যাওয়ার রাস্তা, এবং এটির ভাড়া অনেক উচ্চ মূল্যের। আমি আপনাকে জানছি যে ১৮,০০০ রুপিরও বেশি ভাড়া, মার্কিন ডলার যদি আমি বলি ১২০ মার্কিন ডলার হচ্ছে অভ্যন্তরীণ বিমান ভাড়া। এটি বহন করতে পর্যটকদের হিমশিম খেতে হবে এবং অনেকেই এটি বহন করতে পারবে না। যারা পারছে না তারা এখন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তারা কিভাবে আসলে ফিরবে। ফেরার কথাই যেহেতু বললেন, প্রচুর বাংলাদেশি পর্যটক নেপাল যায় প্রতি বছর এবং এই মুহূর্তেও নিশ্চয়ই সেখানে আছেন। আসলে তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, কিভাবে তাদেরকে দেশে ফেরানো হবে, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেছে কিনা একটু বিস্তারিত করে জানান। জি, আমার সাথে বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ শোয়েব, তিনি কাউন্সিলর হিসাবে আছেন এখানে। তার সাথে আমার কথা হয়েছিল যে পর্যটকদের ফেরার বিষয়ে বা হচ্ছে কোনো ধরনের নির্দেশনা বা কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আপনারা করেছেন কিনা। তিনি আসলে আমাকে কোনো কিছু এখনো আশ্বস্ত করতে পারেননি। তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জেনে তারপর তিনি আমাকে জানাবেন। এরপরে তার সাথে আমার কোনো কথা হয়নি। এখন এখানে যেই বাঙালিরা অবস্থান করছেন, পর্যটকরা, তারা হোটেলেই আছেন বা
আপাতত আশপাশ দিয়ে ঘুরছেন, তাদের ভিতরেও একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা উদ্বেগের ভিতর রয়েছেন যে তারা কিভাবে আসলে, যেহেতু সড়ক যোগাযোগের পথটা বন্ধ রয়েছে, তাহলে এছাড়া বিমান যোগে সবার ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা আসলে কি করবে তারা এখনো বুঝতেছে না। এদিকে চীনের তিব্বতের দুর্যোগ কবলিত জিরং কাউন্টিতে পৌঁছেছে চীনা উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ভিডিও প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টায় অঞ্চলটিতে পৌঁছায় প্রায় 150 জন একটি উদ্ধারকারী দল এবং তাদের সাথে বিভিন্ন ধরনের উদ্ধারকারী যন্ত্র রয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত সীমান্তের পথে রয়েছে আরও 5 শতাধিক উদ্ধারকারী। স্ট্যান্ডবাই রাখা হয়েছে 400-র বেশি কর্মীকে। নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে মুহূর্তেই কাদা পাথরের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই ভয়াবহতার চিত্রই উঠে এসেছে। কোথাও প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন মানুষ, আবার কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ক্রেন, ভারী যন্ত্রপাতি। স্যাটেলাইটের আগেও পরের ছবিতেও সেই ধ্বংসের পুরো মাত্রা ধরা পড়েছে। চোখের সামনে পাহাড় থেকে নেমে আসছে বিধ্বংসী পানি স্রোত। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন শ্রমিকরা। কেউ দৌড়ে উঠছেন পাহাড়ে, কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন উঁচু স্থানে। নেপালের বাগমতি প্রদেশের অবকাঠামো প্রকল্পে কাজ করার সময় ধারণ করা ভিডিওতে ধরা পড়ে ভয়াবহ এই দৃশ্য। শুধু মানুষ নয়, প্রবল পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড পুরো জনপদ। নোয়াকোট জেলার ছবিতে দেখা যাচ্ছে প্রবল স্রোতে ভবনের দোতলা পর্যন্ত ডুবে গেছে। স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি, আসবাবপত্র। কিছুই যেন আটকে রাখতে পারছে না পাহাড়ি এই বন্যাকে। ঢল থামার পর সামনে এসেছে আরো ভয়াবহ চিত্র। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে দুর্গত এলাকায় পৌঁছাতেও হিমশিম খেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। দুর্গম পথ পেরিয়ে চলছে আহত ও আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। এভাবেই পেলোডারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এক বৃদ্ধাকে। কেউ কেউ বেঁচে ফিরলেও হারিয়েছেন পরিবারের সদস্যদের। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি উপরের তলাতেও চলে আসে। প্রায় 1 ঘন্টা পর পানি কমে। আমার স্ত্রী ইতোমধ্যেই ভূমিধসে চাপা পড়েছিলেন। আমরা নিরাপত্তার জন্য ছাদে থেকে যাই। 4-5 ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। স্থানীয়দের কাছে এই দুর্যোগ এতটাই ভয়াবহ যে এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি তারা। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। ভয়াবহ পাহাড়ি ধসে সব তলিয়ে গেছে। নদীর তীরের বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে এত ভয়াবহ দুর্যোগ দেখেনি এই অঞ্চলের মানুষ। স্যাটেলাইটের ছবিতে 23 আগস্ট ও 26 আগস্টের পরিস্থিতির তুলনায় স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসের মাত্রা। খাদগা, ভনজিয়াং ও আশেপাশের উপত্যকায় কয়েকদিনের ব্যবধানেই বদলে গেছে ভূদৃশ্য। যেখানে ছিল বসতি ও যোগাযোগের পথ, সেখানে এখন কাদা, ধ্বংসাবশেষ ও বিচ্ছিন্নতার চিত্র। নেপাল এবং চীনের ভয়াবহ এই দুর্যোগে নিখোঁজ পর্যটক 1000-এরও বেশি, যার মধ্যে প্রায় 900 জনই বিদেশি। এর মধ্যে নেপালের নিখোঁজ বিদেশির সংখ্যা 6 শতাধিক। অন্যদিকে তিব্বতে নিখোঁজ প্রায় 300 বিদেশি পর্যটক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 288 ভারতীয়র খোঁজ নেই। এদিকে নেপালের ট্যুরিস্ট বোর্ড জানিয়েছে যুক্তরাষ্ট্রের 65, ইউক্রেনের 53, মালয়েশিয়ার 51 জন ভয়াবহ বন্যার পর নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নিখোঁজের তালিকায় রয়েছেন অন্তত 32 দেশের পর্যটক। তিব্বত নেপাল সীমান্তে ভয়াবহ দুর্যোগে ভুক্তভোগীদের বড় অংশই বিদেশি পর্যটক। চীন নেপাল দুদেশ মিলিয়ে নিখোঁজ পর্যটকের সংখ্যা 1000-এর বেশি। নেপালের ট্যুরিজম বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী খোঁজ মেলেনি প্রায় 750 পর্যটকের। নেপালের 127 জন ছাড়াও নিখোঁজ 6 শতাধিক বিদেশি। নিখোঁজ হওয়া বিদেশিদের বড় অংশই ট্রেকিং বা ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে নেপালের উত্তরাঞ্চলের দুর্গম উপত্যকাগুলোতে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার তালিকায় সবচেয়ে বেশি 288 জন ভারতীয়। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের 65 জনের খোঁজ মেলেনি। ইউক্রেনের 53 ও মালয়েশিয়ার 51 নাগরিকও রয়েছে তালিকায়। এছাড়া নেপাল বাদেও যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 32 দেশের নাগরিকের সন্ধান মিলছে না। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আমি জানি অনেক অস্ট্রেলীয়ই এই অঞ্চলে অবস্থানরত তাদের বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে আমি আপনাদের বলবো যে বিপর্যয়ের ব্যাপকতার কারণে সেখানে যোগাযোগ ও তথ্য প্রাপ্তির সুযোগ অত্যন্ত সীমিত। আমরা সাধ্যমতো সব ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে তিব্বতে নিখোঁজ হয়েছে প্রায় 300 বিদেশি। যদিও তাদের জাতীয়তা কিংবা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে তাদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। পাহাড়ের বুক চিরে হঠাৎ নেমে এলো বরফ, পাথর, কাদা আর পানির ভয়ঙ্কর স্রোত। মুহূর্তেই ভেসে গেল রাস্তা, সেতু, ঘরবাড়ি।
নেপাল চীন সীমান্তে ঘটে যাওয়া এই দুর্যোগকে প্রথমে মনে করা হয়েছিল ভূমিকম্পের পর বন্যা, কিন্তু স্যাটেলাইট ও ভূকম্পন বিশ্লেষণে সামনে আসছে ভিন্ন চিত্র। ধারণা করা হচ্ছে প্রায় 5200 মিটার উচ্চতায় হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে তৈরি হয় আইস রক অ্যাভালাঞ্চ। সেই ধ্বংসস্তূপ নদীতে বাঁধ তৈরি করে আটকে দেয় বিপুল পানি। পরে সেই বাঁধ ভেঙে বরফ, পাথর, কাদা আর পানির স্রোত নেমে আসে ত্রিশূলী নদী বেয়ে। অর্থাৎ হিমবাহ ধসের ঘটনাই ভূমিকম্পের মতো কম্পন তৈরি করেছিল। কয়েক মিনিট আগেও পাহাড় ছিল প্রায় স্বাভাবিক, হঠাৎ ওপর থেকে ছুটে এলো বরফ, পাথর, কাদা আর পানির বিশাল দেয়াল। রাস্তা, ঘরবাড়ি, সেতু কিছুই দাঁড়াতে পারেনি সেই স্রোতের সামনে। 26 আগস্ট সকালে নেপাল চীন সীমান্তের কাছে ঘটে যায় এমনই ভয়াবহ ঘটনা। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে বিপর্যয় শুরু হতে পারে প্রায় 5200 মিটার উচ্চতার একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ার মধ্য দিয়ে। সে বরফ পাথরের বিশাল অংশ প্রায় 1200 মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। ঘটনার কেন্দ্র নেপালের রসুয়া জেলা এবং চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকা। রসুয়াগাড়ি সীমান্ত ক্রসিং থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে লেন্দে নদীর আশেপাশে শুরু হয় এই বিপর্যয়ের সূত্রপাত। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী প্রথমে উচ্চ পাহাড়ের হিমবাহের একটি বড় অংশ ভেঙে নিচে নামে, সঙ্গে যুক্ত হয় পাথর, বরফ এবং বিপুল পরিমাণ পলিমাটি। এই আইস রক অ্যাভালাঞ্চ গিয়ে আঘাত করে লেন্দে নদীতে। এর ফলে নদীর প্রবাহে তৈরি হয় বিশাল বাধা বা প্রাকৃতিক বাঁধ। তারপর সে বাধার পেছনে জমতে থাকে পানি, আর যখন এই প্রাকৃতিক বাঁধ ভেঙে যায় তখন আটকে থাকা পানি, বরফ, পাথর এবং কাদা একসাথে ছুটে যায় নিচের দিকে। এটাই তৈরি করে ভয়াবহ ডেব্রিস লেডেন ফ্ল্যাশ ফ্লাড। এই স্রোত সাধারণ নদীর বন্যার মতো ছিল না, এর সাথে ছিল বিপুল পরিমাণ পাথর, বরফ এবং পলি। ফলে পানির স্রোত পরিণত হয় অনেকটা তরল কংক্রিটের মতো এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক প্রবাহে। ত্রিশূলী নদী হয়ে সেই স্রোত দ্রুত ছড়িয়ে পড়ে নিচের দিকে। নদীর গালছি এলাকার মাত্র 30 মিনিটে পানির উচ্চতা প্রায় 9 মিটার বেড়ে যায়। মালিক এলাকাতেও একই সময়ে প্রায় 7 মিটার বৃদ্ধির খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ভূমিকম্পের কম্পনে হিমবাহ বা পাহাড়ের একটি অংশ ধসে পড়তে পারে, কিন্তু ইউএসজিএস অতিরিক্ত সিসমিক তথ্য, দীর্ঘ তরঙ্গের ভূকম্পন এবং স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানায় ওই কম্পন আসলে কোনো টেকটোনিক ভূমিকম্পের কারণে হয়নি, বরং হিমবাহ ধস এবং ধ্বংসস্তূপের জোয়ার ওই সিসমিক সিগন্যাল তৈরি করেছিল। অর্থাৎ ভূমিকম্প বন্যার কারণ নয়, বরং হিমবাহ ধসের ঘটনায় ভূমিকম্পের মতো কম্পন তৈরি করেছিল। নেপাল তিব্বত সীমান্তের এই মহাদুর্যোগকে শুধু একটি বন্যা বললে পুরো চিত্রটা পাওয়া যায় না। সম্ভাব্য ঘটনার প্রভাব ছিল হিমবাহ ধস, তার সাথে বরফ ও পাথরের ঢল এবং নদীতে ধ্বংসাবশেষের বাধা। তারপর সেই বাধা ভেঙে পানি, পাথর ও কাদার ভয়ঙ্কর স্রোত, আর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় নিচের জনপদ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা গতি পেয়েছে আবারও। এবার তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। লক্ষ্য হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা দূর করার চেষ্টা এবং ওয়াশিংটন তেহরানকে আলোচনার টেবিলে ফেরানো। এর আগে পাকিস্তান ও ওমানের তৎপরতায় মিলেছে আলোচনার আভাস। আর মধ্যস্থতাকারীদের দৌড়ছাপে শেষ পর্যন্ত কি নতুন কোনো সমঝোতার পথ তৈরি হবে? এখনও অবশ্য কঠোর অবস্থানেই দুপক্ষ। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা, হরমুজ প্রণালী ঘিরে স্থবিরতা, দুপক্ষের অনমনীয় আচরণ, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরানকে কূটনীতির টেবিলে ফেরানোর চেষ্টা বন্ধ করেনি মধ্যস্থতাকারীরা। এবার তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান লক্ষ্য উত্তেজনা প্রশমন এবং সংলাপের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও গিয়েছেন ইরান সফরে। দুপক্ষের বরাতে জানা গেছে হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌ চলাচল ব্যবস্থা এবং জলপথ থেকে মাইন অপসারণ নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ওমানও চালিয়েছে কূটনৈতিক তৎপরতা। অন্তত একটি যোগাযোগের পথ খোলা রাখতে চেষ্টা করছে দেশটি। তবে কি আবার খুলছে কূটনীতির দরজা? এখনো অবশ্য বিপরীতমুখী কথাই বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের দাবি, আলোচনায় ফিরতে হলে আগের সমঝোতার শর্ত মেনে চলতে হবে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে আলোচনায় ফেরার কোনো তাড়া নেই তার। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা ছিল। সেই সময়সীমা শেষ হয়েছে 17 আগস্ট। উল্টো নতুন করে উত্তেজনা বাড়ায় অনিশ্চিত আলোচনার ভবিষ্যৎ। তারপরও থেমে নেই ইরানের প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক তৎপরতা।
ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় ঢুকতে দেওয়া হবে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রতিনিধিদের। বুধবার ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান, পরিদর্শনের নতুন নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত সব স্থাপনায় পরিদর্শকদের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় IAEA এর নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। মোহাম্মদ ইসলামীর অভিযোগ, হামলার শিকার হওয়ার পরও এই ইস্যুতে নিন্দা পর্যন্ত জানায়নি সংস্থাটি। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোয় প্রবেশের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে রয়েছে IAEA, এমন মন্তব্য করেন তিনি। IAEA যে হামলাগুলোর প্রতিবাদ বা নিন্দা জানিয়েছে তাতে এর যোগ্যতা এবং স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। IAEA কে অবশ্যই আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। হামলার বিষয়ে তাদের কি প্রটোকল রয়েছে তা জানাতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপে এখন তারা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য চাপ দিচ্ছে, কিন্তু তা সম্ভব নয়। ফিলিস্তিনের গাজায় শান্তি রক্ষায় গঠিত জোটভুক্ত দেশগুলোর সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটস। উগান্ডা, মরক্কো, কাজাখস্তান হাজারো সেনা পাঠাতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক 100টির বেশি ত্রাণ সংস্থার জোট এইডার প্রধান অ্যাথেনা রেবার্ন অভিযোগ করেছেন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের বোর্ড অব পিস। তার দাবি, গাজায় ইসরায়েলের অবৈধ উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে ইসরায়েল বলছে পুনর্গঠনের আগে হামাসকে নিরস্ত্র করতে হবে, আর রাশিয়ার অভিযোগ ইসরায়েল সেনা প্রত্যাহারে রাজি নয়। গাজার উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ অন্তত 9 জন প্রাণ হারিয়েছে। মাত্র 5 দিন আগে চালু হওয়া একটি পানি শোধনাগারও ধ্বংস করা হয়েছে। 50,000-এর বেশি ফিলিস্তিনির পানির চাহিদা মেটানোর কথা ছিল এই প্ল্যান্টের। স্থানীয়দের অভিযোগ, যুদ্ধের মধ্যে মানুষের জন্য সামান্য স্বস্তি এনে দেয় স্থাপনাটিকেও রেহাই দেওয়া হয়নি। পাশাপাশি গাজার সাতি শরণার্থী শিবির দেইর আল বালা আল বুরাইজেও হামলার খবর পাওয়া গেছে। আল বুরাইজে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি মসজিদ। অন্যদিকে পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর অভিযান, ধরপাকড়, তল্লাশি। ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা, লুটপাট, নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা। অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নতুন একটি ওষুধের অনুমোদন দিল মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে ডেরাক্সোনরাজিব নামের ওই ওষুধটি গ্রহণে কেমোথেরাপির তুলনায় রোগীদের বেঁচে থাকার সময়সীমা প্রায় দ্বিগুণ হয়েছে। 500 রোগীর উপর চালানো পরীক্ষায় দেখা যায় ওষুধ গ্রহণকারীরা গড়ে 13.2 মাস বেশি বেঁচেছেন, আর কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই সময়সীমা ছিল 6.6 মাস। ওষুধটি ক্যান্সারের অন্যতম গুরুত্বপূর্ণ KRAS জিনের পরিবর্তিত রূপকে নিষ্ক্রিয় করে, যার ফলে টিউমারের বৃদ্ধি ও ছড়িয়ে পড়া ঠেকাতে সাহায্য করে। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় 67,000 মানুষ অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হন। সাধারণত দেরিতেই রোগটি শনাক্ত হয়, যা চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবেই বিবেচনা করা হয়। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। 2026 সালে বার্ষিক প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, RSS এর সহযোগী সংগঠনের সদস্যরা মুসলিম, খ্রিস্টান, শিখ ও দলিতদের উপর সহিংসতায় জড়িত। USCIRF এর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন নীতি আর RSS এর হিন্দুত্ব মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বাড়িয়েছে। এর পাশাপাশি RSS প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে উদ্বেগ জানিয়ে তার ভিসা বাতিল ও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাপানে এবার গরম থেকে রেহাই পাবে পোষা কুকুর বিড়ালও। তীব্র দাবদাহে তাদের স্বস্তি দিতে বাজারে এসেছে অভিনব ফ্যান স্যুট। দেখতে বেশ আকর্ষণীয় এই পোশাক শুধু সাজের জন্য নয়, ভেতরে আছে ছোট ছোট ফ্যান, সাথে বরফ রাখার ব্যবস্থাও। গরম থেকে প্রিয় পশুদের বাঁচাতে মালিকরাও এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। জাপানের গরমে হাঁসফাঁস অবস্থা মানুষেরই। তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। বেশ কষ্ট পাচ্ছে পোষা কুকুর বিড়ালগুলো। তাদের স্বস্তি দিতে এবার হাজির এসি জ্যাকেট। দেখতে অনেকটা পাফার জ্যাকেটের মতো, কিন্তু এই পোশাকের ভেতরেই লুকিয়ে আছে 2টি ছোট ফ্যান। ব্যাটারিতে চলা ফ্যান দুটি বাইরের বাতাস টেনে নেয়। কলারে রাখা বরফের প্যাকের ওপর দিয়ে সেই বাতাস ঠান্ডা হয়ে ছড়িয়ে পড়ে পুরো শরীরে, আর ঘাড় আর পায়ের দিক দিয়ে বেরিয়ে যায় গরম বাতাস। ফলে ছোট্ট পোষ্যটি পায় শরীর জুড়ে ঠান্ডা বাতাসের আরাম। এই জ্যাকেটটি কুকুরটিকে খুব বেশি ঠান্ডা অনুভব না করিয়েই পেটের অংশ সহ পুরো শরীরকে শীতল রাখে। যেহেতু এটি প্রাকৃতিক বায়ু সঞ্চালন ব্যবহার করে, তাই কুকুরটির অস্বস্তিও লাগে না। জাপানের তাপমাত্রার দিকে তাকালেই বোঝা যায় কেন এমন পোশাকের প্রয়োজন। দেশটির অনেক শহরেই তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। মানুষের জন্যই যখন এই গরম অসহনীয়, তখন কুকুর বিড়ালের জন্য পরিস্থিতি আরো কঠিন, কারণ মানুষের মতো ঘামতে পারে না তারা।
এই আবহাওয়া মানুষের জন্য খুব বিপজ্জনক, আর কুকুরদের জন্য তো বটেই, কারণ তারা আমাদের মতো ঘামে না। আমি সবসময় চিন্তিত থাকি যে মোমোকে যদি 15 মিনিটের জন্য বাইরে যেতে দেই তাহলে ওর কি হবে। এই জ্যাকেট একটা ভালো সমাধান। পশুদের শরীর ঠান্ডা রাখতে তাই পশু চিকিৎসকদের পরামর্শ নিয়েই তৈরি করা হয়েছে এই ফ্যান স্যুট। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শরীরের যেসব জায়গা দিয়ে বড় রক্তনালী প্রবাহিত হয়েছে মূলত সেসব অংশই শীতল রাখার দিকেই নজর দেওয়া হয়েছে। 2022 সালে প্রথম বাজারে আসে এই বিশেষ পোশাক। এর মধ্যে বিক্রি হয়েছে প্রায় 10,000 ইউনিট। নতুন মডেলটি পাওয়া যাচ্ছে 4টি আকারে। দাম 16,500 ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,500 টাকা। ইউক্রেন যুদ্ধের উত্তাপ কি এবার সরাসরি আঘাত করতে পারে ন্যাটো সীমান্তে? সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ন্যাটো জোটের দৃঢ়তা পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপীয় পূর্বাঞ্চলীয় কোনো দেশের সীমিত হামলা চালাতে পারে রাশিয়া। ঠিক এই প্রেক্ষাপটেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন র্যাডক্লিফের গোপন মস্কো সফর ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। ওয়াল স্ট্রিট জার্নাল ও পলিটিকোর তথ্য অনুযায়ী রাশিয়ার রাজধানী মস্কোতে প্রায় 8 ঘন্টা অবস্থান করেন সিআইএ প্রধান। সফরটির মূল উদ্দেশ্য ছিল পুতিন প্রশাসনকে একটি স্পষ্ট বার্তা দেওয়া, বাল্টিক রাষ্ট্রসহ ন্যাটোর কোনো সদস্য দেশে যেন কোনোভাবেই সংঘাত না বাড়ানো হয়। ন্যাটোর সীমানায় স্থল অভিযান বা বড় ধরনের সাইবার হামলা ঠেকানোই ছিল ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। পাশাপাশি ইরানকে দেওয়া সামরিক ও অর্থনৈতিক সহায়তা কমানোর জন্য রাশিয়ার ওপর চাপ দেন তিনি। সবশেষ 2021 সালের নভেম্বরে তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একইভাবে গোপন সফরে মস্কো গিয়েছিলেন। তখন তিনি ইউক্রেনে হামলা না চালানোর সতর্কবার্তা দিয়েছিলেন, কিন্তু তার মাত্র কয়েক সপ্তাহ পরই ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করে ক্রেমলিন। ফলে এবারের সফরটি ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সংবেদনশীল। ক্রেমলিন নিশ্চিত করেছে যে সিআইএ প্রধান রুশ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন, যদিও প্রেসিডেন্ট পুতিনের সাথে তার সরাসরি কোনো দেখা হয়নি। তবে বৈঠকের সমস্ত ফলাফল পুতিনকে জানানো হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরকে অতি উৎসাহী কিছু না ভেবে একটি মোটামুটি নিয়মিত সফর হিসেবে উল্লেখ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন এটি ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির সাথেই সম্পর্কিত। ন্যাটো সনদের বহুল আলোচিত অনুচ্ছেদ 5 অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর হামলা মানে তা পুরো সামরিক জোটের ওপর হামলা। মার্কিন মূল্যায়ন আগে বলতো ইউক্রেনে ব্যস্ত থাকায় রাশিয়ার ন্যাটোতে হামলার সুযোগ কম। তবে নতুন মূল্যায়ন বলছে চলতি শরৎ থেকে 2029 সালের মধ্যে রাশিয়া যে কোনো সময় ন্যাটো সীমান্তে আঘাত হানতে পারে। ইতোমধ্যেই সরাসরি যুদ্ধ এড়িয়ে হাইব্রিড কৌশলে ন্যাটোকে পরখ করছে মস্কো। পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, জার্মানির গুরুত্বপূর্ণ লজিস্টিক্স বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন উদ্ধার এবং ফ্রান্সে হাইব্রিড হামলার আশঙ্কা তারই ইঙ্গিত দেয়। যদিও এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে ক্রেমলিন, তবে গোপন এই কূটনৈতিক তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এখন কতটা ভঙ্গুর এবং ন্যাটো সীমানায় বড় কোনো সংঘাত রুখতে পর্দার আড়ালে কতটা তৎপর ওয়াশিংটন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।